হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা 10 এবং ধারা 11 এই ধারা নিয়ে। তো চলুন মূল আলোচনায় এগিয়ে যাই। প্রথমেই সাক্ষ্য আইন ধারা 10, এখানে বলা আছে অভিন্ন অভিপ্রায় বা ইংরেজিতে যাকে বলা হয় কমন ইন্টেনশন। তো এই অভিন্ন অভিপ্রায় বলতে কি বোঝানো হয়েছে? এটি হলো যখন দুই বা দুইয়ের অধিক ব্যক্তি কোনো অপরাধ করার জন্য অথবা ষড়যন্ত্রের জন্য লিপ্ত হয় অভিন্ন অভিপ্রায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা নয়, একই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তারা যখন কোনো অপরাধ সংগঠনের জন্য বা ষড়যন্ত্রের জন্য লিপ্ত হয়, তখন তাদের দ্বারা করা যে কোনো কিছু, কোনো লেখা করা বলা যে কোনো কিছু তাদের ষড়যন্ত্র বা অভিন্ন অভিপ্রায় প্রমাণের জন্য প্রাসঙ্গিক। এবং বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন যে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি মিলে অভিন্ন অভিপ্রায় নিয়ে তাদের দ্বারা সংঘটিত যে কোনো অপরাধ, অর্থাৎ ফাইনালি যখন তারা কোনো একটি অপরাধ ফাইনালি তারা কমপ্লিট করবে, সংগঠন করবে, তখন যেটা হবে যে তারা প্রত্যেকেই যৌথভাবে দায়ী হবে। এখন একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি, সে মিস্টার ওয়াই এবং মিস্টার জেড তাদের দুজনকে ডাকলো, একত্রিত হলো তারা তিনজন, এবং মিস্টার এক্স সে যেটা বলল যে মিস্টার ভি নামক একজন ব্যক্তি আছে, তাকে খুন করতে হবে, তাকে খুন করব। মিস্টার ওয়াই এবং মিস্টার জেড তারাও মিস্টার এক্স কে সমর্থন দিয়ে গেল। এখন মিস্টার এক্স সে বলল যে টাকা যেখানে যা খরচ হবার সেটা আমি করব, তোমরা মাঠে নামো, তোমরা কাজ শুরু করো। তখন মিস্টার ওয়াই সে মিস্টার এক্স এর কাছ থেকে টাকা নিল, এবং নেওয়ার পর সে মিস্টার ওয়াই সে রিভলভার, বুলেট, চাপাতি এই সব কিছু কিনলো খুন করার জন্য, সরঞ্জামাদি বা হাতিয়ার এই সব কিছু কিনে সে মিস্টার জেড এর কাছে, মিস্টার ওয়াই মিস্টার জেড এর কাছে এই গুলি, রিভলভার, চাপাতি এই সব কিছু দিয়ে দিল মিস্টার জেডকে। এখন মিস্টার জেড সময় সুযোগ বুঝে মিস্টার ভিকে খুন করলো। সে প্রথমে রিভলভার দিয়ে গুলি করেছে, তারপর মৃত্যু নিশ্চিত করার জন্য সে চাপাতি দিয়ে মিস্টার ভি এর হাত পায়ের রক কেটে দিয়েছে। মৃত্যু পুরোপুরি নিশ্চিত হয় তবেই সে ফিরে এসেছে। এখন দেখুন এই যে মিস্টার এক্স ওয়াই জেড তাদের চিন্তা ভাবনা ছিল একই রকম, কোনো ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা ছিল না। তাদের চিন্তা ভাবনা ছিল একই রকম, যে মিস্টার ভি তাকে খুন করতে হবে, তবে তাদের কাজগুলো ছিল ভিন্ন ভিন্ন। মিস্টার এক্স সে টাকা দিয়েছে, মিস্টার ওয়াই সে রিভলভার, বুলেট, চাপাতি এই সরঞ্জামগুলো কিনেছে, আর মিস্টার জেড সে ফাইনালি ভাবে এই সরঞ্জামাদি প্রয়োগ করে মিস্টার ভিকে ফাইনালি খুন করেছে। তো এখন যেটা হবে, এক্স ওয়াই জেড তারা যৌথভাবে দায়ী হবে। তাদের অভিন্ন অভিপ্রায় নিয়ে তারা ভিন্ন ভিন্ন যে কাজগুলো করেছে, কিন্তু তাদের চিন্তা ভাবনা ছিল একই। তারা যে অপরাধটি সংগঠন করেছে, এখন তারা প্রত্যেকেই যৌথভাবে দায়ী হবে। যৌথভাবে দায়ী হবে বলতে মিস্টার জেডকে যেরকম আমরা খুনি হিসেবে দেখছি, গুলি করে খুন করেছে, একই রকম ভাবে মিস্টার ওয়াই সেও খুনি, মিস্টার এক্স যে টাকা পয়সা দিয়েছে সেও খুনি। ওকে, এই হলো ধারা 10। এখন এইখানে এসে, এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি যে আমাদের দণ্ডবিধির ধারা 34, এই 34 ধারা এবং সাক্ষ্য আইনের 10 ধারা, এই দুটো ধারা কিন্তু সেম। আরো সহজভাবে যদি বলি, আমাদের যেরকম যমজ সন্তান বলতে আমরা বুঝি একই রকমের চেহারা, একই রকম সবকিছু, শুধু নাম ভিন্ন, ঠিক তেমনি আমাদের সাক্ষ্য আইনের ধারা 10 এবং দণ্ডবিধির ধারা 34 এই দুটো ধারা একই রকম, শুধু পার্থক্য হচ্ছে এই ধারার সংখ্যা এবং আইনের নামের ভিন্নতা, এটুকুই, আর কিচ্ছু না। আপনি যদি সাক্ষ্য আইনের এই 10 ধারা ভালোভাবে বুঝে থাকেন, তাহলে আপনাকে দণ্ডবিধির 34 ধারা নতুন করে কিছু বুঝতে হবে না, একই রকম। আর যদি দণ্ডবিধির 34 ধারা আপনি অলরেডি বুঝে থাকেন, পড়ে থাকেন, তাহলে তো 10 ধারা ইজিলি আপনি বুঝেই গেলেন। তো আশা করি সবাই ক্লিয়ার। সাক্ষ্য আইনের 10 ধারা আর দণ্ডবিধির 34 ধারা দুইটাই সেম, কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু ধারার সংখ্যা আর আইনের নাম, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ওকে, তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। ধারা 11 সাক্ষ্য আইন, যেখানে বলা আছে
অন্যত্র থাকার অজুহাত ইংরেজিতে বলা হয় প্লি অফ অ্যালিবি। এই প্লি অফ অ্যালিবি বা অন্যত্র থাকার অজুহাত বিষয়টা হলো যখন কোনো অপরাধের সাথে অভিযুক্ত করা হয়েছে এমন কোনো ব্যক্তি সে যখন নিজেকে অন্য জায়গায় ছিল বলে দাবি করে তাকে বলা হয় প্লি অফ অ্যালিবি। আরো সহজ ভাষায় একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। মনে করুন মিস্টার এক্স সে থাকে ঢাকায় আর তার গ্রামের বাড়ি হচ্ছে সিলেট। এখন ঢাকায় কোনো একটা অপরাধ সংঘটিত হয়েছে, মনে করুন একটা ডাকাতি হয়েছে। এখন এই ডাকাতির অপরাধে যখন মিস্টার এক্স তাকে অভিযুক্ত করা হলো, এখন মিস্টার এক্স সে দাবি করছে যে যেদিন এই অপরাধটি সংঘটিত হয়েছে সেদিন সে ঢাকাতে ছিলই না, সে তার গ্রামের বাড়ি সিলেটে সে অবস্থান করছিল। তো এই যে সে নিজেকে অন্য জায়গায় ছিল বলে দাবি করছে, অন্যত্র থাকার অজুহাত, এটাই হলো প্লি অফ অ্যালিবি ধারা 11। আর মনে রাখবেন যে যেই ব্যক্তি প্লি অফ অ্যালিবি বা অন্যত্র থাকার অজুহাত দাবি করে তখন যেটা হবে যে প্রমাণের দায়িত্ব সেই ব্যক্তির উপর বর্তায়। অর্থাৎ আমাদের এখানে মিস্টার এক্স সে যেহেতু দাবি করছে সে ঢাকাতে ছিল না, সে ছিল সিলেটে, অন্য জায়গায় ছিল, তাহলে সে যে আসলেই ঘটনার দিন ঢাকাতে ছিল না, ছিল তার গ্রামের বাড়ি সিলেটে, তাহলে এইটা প্রমাণের দায়িত্ব মিস্টার এক্স তার উপরে বর্তায়। এবং এটা হচ্ছে সাক্ষ্য আইনের ধারা 103 অনুযায়ী প্রমাণের দায়িত্ব মিস্টার এক্স যে দাবি করবে তার উপরে বর্তাবে। তো এই হলো আজকের ওভারঅল ক্লাসের আলোচনা। আবারও কিছুটা সামারি করে নিই যে ধারা 10 এটা হচ্ছে কমন ইন্টেনশন, অভিন্ন অভিপ্রায়, যেটা আমাদের পেনাল কোড ধারা 34-এর সাথে একেবারেই সেম। এরপরে ধারা 11 এটা হচ্ছে প্লি অফ অ্যালিবি, অন্যত্র থাকার অজুহাত, যেটি 103 ধারা অনুযায়ী সাক্ষ্য আইনের প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তাবে যে অভিযুক্ত ব্যক্তি যে নিজেকে অন্যত্র থাকার অজুহাত দাবি করে। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে নতুন কোনো ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।